নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন শান্তন টিভি। আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো সংবাদে। শুক্রবার আগরতলা টাউন হলে বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি শীর্ষক এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য মন্ত্রিসভার সদস্যা এবং বিধায়করা। অনুষ্ঠানের সরাসরি যোগ দিতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। পশ্চিমবঙ্গ থেকে তিনি অবশ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের 1 বছর পূর্ণ হওয়ায় তিনি সমস্ত মন্ত্রী, বিধায়ক এবং দলীয় কার্যকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, এক বছরে রাজ্যের সমস্ত অংশের মানুষের কল্যাণের জন্য মোদিজির গ্যারান্টি নিয়ে কাজ করেছে সরকার। এ সময়ের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন দপ্তরের পরিকাঠামোর উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়, এর জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়িকা প্রকল্পের নতুন করে 29,410 জনকে সামাজিক ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার। সবার জন্য সুস্বাস্থ্যের সংকল্প নিয়ে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা প্রদান করার গ্যারান্টি সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প ঘোষণার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আবার নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে, 1 বছর হয়েছে। তার মানে তারুণ্য থেকে এখন ব্যক্তিত্বর দিকে পৌঁছেছি। তো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তার মধ্যেও এখন সেই ব্যক্তিত্বের বিকাশ দেখতে হবে। ত্রিপুরার মানুষ চায় যে ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্ট হোক আর ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হোক। ত্রিপুরার মানুষ তার মধ্যে নরেন্দ্র ভাই মোদীর মতো ব্যক্তিত্ব চায়, তার বহিঃপ্রকাশ চায়, সে বিশ্বাস চায়। কমিউনিস্ট কংগ্রেসের ত্রিপুরাতে কোনো অস্তিত্ব নেই। ত্রিপুরা মতো আমাদের বিরোধী পার্টি ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জেপি নাড্ডাজির মার্গদর্শনে সংগঠন, ওনারাও আমাদের সঙ্গে একত্রিত হয়ে ত্রিপুরা বিকাশ যে যজ্ঞ চলছে সেই যজ্ঞে ভাগিদারি হয়েছে। আমি স্বাগত জানাই তাদের। দেরি তো হলো, সঠিক ট্রেনে উঠেছে। যখন সঠিক ট্রেনে উঠে তখন সঠিক জায়গায় পৌঁছে যায় নরেন্দ্র মোদীর কাছে। ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টিতে চায়, কারণ এই রাজ্যে কংগ্রেস এবং সিপিআইএম এর অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। প্রধান বিরোধী দল তীব্রামথা চলে এসেছে সরকারে ভারতীয় জনতা পার্টির সঙ্গে। শুক্রবার আগরতলা টাউন হলে বিকশিত ভারত সংকল্প পত্রের জন্য আপনার পরামর্শ সরাসরি পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে এমনই অভিমত ব্যক্ত করলেন আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। শুক্রবার আগরতলা টাউন হলে বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি শীর্ষক এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পোস্ট বক্সের মাধ্যমে সরাসরি পরামর্শপত্র পাঠানোর আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আর এর নামকরণ করা হয় বিকশিত ভারত সংকল্প পত্রের জন্য আপনার পরামর্শ সরাসরি পাঠান প্রধানমন্ত্রী মোদীজিকে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের 1 বছর পূর্ণ হয়ে গেছে। সামনে 2024 লোকসভা নির্বাচন। এই নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের আরও বেশি ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে হবে। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীকেই দেখতে চায় ভারতীয় জনতা পার্টি। এটাই দলের মূল সংকল্প। বিকশিত ভারত আর মোদি কি গ্যারান্টি এই সংকল্পকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির আসন্ন লোকসভা নির্বাচনের লক্ষ্যে
প্রচার অভিযান। কনভেনশন হয়েছে, সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেখানে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি সেখানে ওনার পৌরোহিত্যে সেই কনভেনশন সেখানে সংগঠিত হয়। আর সেখানে বলা হয়েছে যে আমাদের 10% ভোট আমাদের বাড়াতে হবে। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই যে আমি সেখানে চ্যালেঞ্জ দিয়েছি। আমি বলেছি 10% 20% সেটা বুঝি না। আমি চাই এই ত্রিপুরা রাজ্যে 3,349টি বুথ রয়েছে। আমি সংকল্প করেছি যে 3,349টি বুথে এবার পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প আমরা নিয়েছি। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে পারে, দাদা এই হঠাৎ করে এই চ্যালেঞ্জ নেওয়ার কারণ কি, আপনি কিভাবে সেটা বাস্তবায়ন করবেন? কারণ আমার কাছে দৃঢ় সংকল্প রয়েছে। আমার কাছে রাজ্যে 45,000-এর উপর পৃষ্ঠ প্রমুখ রয়েছে, বুথ প্রেসিডেন্ট রয়েছে। আমার এই হলে এরকম দেবদুর্লভ কার্যকর্তারা রয়েছে, মিনিস্টাররা রয়েছে, এত বড় বড় নেতৃত্ব রয়েছে। তাদের উপর ভরসা করে আমিও কমিটমেন্ট করেছি যে প্রত্যেকটা বুথে মেরা বুথ সবচেয়ে মজবুত, সেই সংকল্প নিয়ে আমরা প্রত্যেকে কাজ করছি। আর আমরা নিশ্চয়ই আমাদের সেই লক্ষ্যে পৌঁছাবো বন্ধুগণ। এদিন এই অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরা রাজ্যে মানুষ ভারতীয় জনতা পার্টিকেই চায়। কংগ্রেস এবং সিপিআইএম এর অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। প্রধান বিরোধী দল তিপ্রামথা ও ভারতীয় জনতা পার্টির সঙ্গে সরকারে চলে এসেছে। আর এই সবই হচ্ছে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে। যে সমস্ত পোস্ট বক্সগুলো তৈরি করা হয়েছে তাতে আগামী দিনে বিকশিত ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শপত্র পাঠাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দেশকে এগিয়ে যাওয়ার জন্য কি কি করতে হবে, যুব শক্তি কিংবা নারী শক্তিকে আরও কিভাবে শক্তি সমৃদ্ধ করা যায়, এই সমস্ত বিষয়গুলোকে নিজেদের পরামর্শপত্রে লিপিবদ্ধ করে পাঠাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই সমস্ত পরামর্শপত্রগুলো বিচার বিবেচনা করে ভারতীয় জনতা পার্টি ম্যানিফেস্টো তৈরি করবে। আগামী 2024-এর যে লোকসভা ইলেকশন ভারতীয় জনতা পার্টি ভাগ নিতে চলছে, তার মধ্যে আমাদের ম্যানিফেস্টো যে হবে আগামী ভারত নির্মাণে কিভাবে করা উচিত ও তার সাজেশন, যুবাদের জন্য কি করা উচিত, মহিলাদের জন্য কি করা উচিত, কৃষকদের জন্য কি করা উচিত, ইনফ্রাস্ট্রাকচার, ওভারঅল ডেভেলপমেন্ট। আমরা বুঝতে পেরেছি যে ত্রিপুরা মানুষ ভারতীয় জনতা পার্টিকে চায়। এখানে কংগ্রেস আর সিপিএম এর অস্তিত্ব মোটামুটি নাই বরাবর হয়ে গেছে। যারা মূল অপোজিশন ওনারা কালকেই আমাদের সঙ্গে সরকারে চলে এসছে। তো ওই সবগুলো যদি পরিদৃশ্য আমরা দেখি, তাহলে আমি যে কথাটা বলেছি বা আমাদের উপমুখ্যমন্ত্রী যিশুদাস যে কথা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, এবং আমি আশা করি আপনারাও যদি হিসাবটা মিলিয়ে নেন তাহলে আপনাদের বিশ্বাস হবে, কারণ আপনিও একজন ভোটার। আমি আপনাদের কাছ থেকেও সেটা চাই, আপনাদের পরিবারেরও ভোট চাই, কারণ আমি তো প্রার্থী। আজকের দিনে আমার সাংবাদিক বন্ধু হোক, আমার উকিল বন্ধু হোক, আর আমার কৃষক বন্ধু হোক, আমার ছাত্র বন্ধু হোক, আমি সবার কাছ থেকে ভোট প্রার্থনা করি, আশীর্বাদ চাই। আর আমি বলেছি সিপিএম করুক, কংগ্রেস করুক, যাই করুক, আশীর্বাদটা আমাকে দেবেন। ভোট আপনার মনের ইচ্ছা মতো দিন, আশীর্বাদটা আমাকে করুন। এদিন এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিধায়ক, নিগমের মেয়র, বিভিন্ন কর্পোরেটর এবং দলীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পশ্চিমবঙ্গে একটি প্রচার কর্মসূচিতে থাকার কারণে তিনি এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেননি। সান্দন টিভি। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন স্থানে মহিলারা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত মহিলারা বিচার চাইতে থানার দ্বারস্থ হলে অধিকাংশ ক্ষেত্রে থানা বাবুরা মণ্ডলের সাহায্যে মীমাংসা করার জন্য আক্রান্তের পরামর্শ দিতেন। শুক্রবার এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শুক্রবার বেশ কিছু তথ্য তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। আইনের শাসন মুখ থুবড়ে পড়েছে রাজ্যে। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন প্রান্তে আক্রান্ত হয়েছেন মহিলারা। বিচার চাওয়ার জন্য থানার দ্বারস্থ হলে আক্রান্ত মহিলাদের অধিকাংশ ক্ষেত্রে থানা বাবুরা মণ্ডলের সাহায্য নেওয়ার পরামর্শ দিতেন। বেশ কিছু স্থানে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের তদন্তের আগেই অনেক ক্ষেত্রে যায় বলে দেওয়া হচ্ছে
হয়তো আত্মহত্যা, নয়তো দুর্ঘটনা। পশ্চিমবঙ্গ থেকে আরএসএস এর লোক এনে তেলিয়ামুড়ার মহকুমা শাসকের কার্যালয় থেকে পরিচয়পত্র বের করে রাজ্যে কাজ করানো হচ্ছে, অথচ রাজ্যে বেকাররা চাকরির জন্য কিংবা কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে। এই সদলীয় বেকাররাই আক্রমণ সংঘটিত করছে দলীয় নেতাদের উপর। ভোটের সময় মাসেল পাওয়ারকে ব্যবহার করে জয় নিশ্চিত করার জন্য এই সমস্ত বেকারদের কাজে লাগানো হচ্ছে। এখান থেকে কথা বলছেন বিশালগড় বিশালগড়ে তো মানে যা খুশি তার ঘটনা চলছে। ওখানে কোথায় থানা, কোথায় পুলিশ, কোথায় আইন, কোথায় শৃঙ্খলা? কেমন না? এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, তো প্রায় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এবং এটার পেছনে কারণটা তো একটাই, লুটেপুটের কারণ। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যদি ফার্ম স্ট্যান্ড নেয়, হয় নাকি এরকম? আগরতলাতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। ক্রাইসিস হলে পরে চুরি ডাকাতি করতে হবে, এটা তো হতে পারে না। হোয়ার ইজ দি গভর্নমেন্ট? তার তো কোনো ভূমিকাই নেই, ইতিবাচক কোনো পদক্ষেপই তো নিচ্ছে না। বিধানসভাতে এই কথাগুলো বলবার চেষ্টা করেছে। এগুলো বলতে গেলে, প্রশ্ন তুলতে গেলে দেখা যাচ্ছে স্পিকারের চেয়ার ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। পারফরমেন্স ইজ নট অনলি জিরো, মাইনাস জিরো। That has been exposed in the budget. And what is this budget? 3 days budget session. Practically there was no proper discussion. I have also examined the budget speech. And where from they are collecting money? In one hand they are saying, let us fight against all these things. What they are saying? নেশার বিরুদ্ধে, নেশামুক্ত ত্রিপুরা। আর এই মদ বিক্রি করেই যে টাকা আছে, দিস ইজ ভেরি ভেরি রং। আইনের শাসন তো নেই, এটা জঙ্গলের শাসন চলছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আমি দুটো বিষয় বলবো রিলেটেড দিস কোশ্চেন। প্রথমত হচ্ছে মহিলাদের উপর যে আক্রমণ হচ্ছে। এখন দেখা যাচ্ছে, আগেও ছিল কোনো কোনো জায়গায়, দেশের নির্বাচনের পর এই সরকারটা যখন আবার বসতে পারল, দেখা যাচ্ছে অনেক থানাতে মহিলারা আক্রান্ত হয়ে গিয়ে অভিযোগ যখন দায়ের করার চেষ্টা করছেন, থানার দারোগা বাবুরা, আমি সব থানার কথা বলছি না, থানার দারোগা বাবুরা বিভিন্ন জায়গায় বলছেন কেন মামলা করতে এসছে, কি হবে, পয়সা খরচ হবে, কোর্টে যাবেন, আরো নতুন করে আক্রমণের সম্মুখীন হবেন। বলে তাহলে কি করব? যান, ফিরে যান, মন্ডলের সাহায্য নিন, আলোচনা করে মীমাংসা করুন। না হলে পরে তো পয়সাও খরচ হবে, মামলাও চলবে, আরো আক্রান্ত হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন আরও বিস্ফোরক অভিযোগ করলেন। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনতে সাহায্য করেছে কংগ্রেস, অথচ বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেস এবং সিপিআইএম একসাথে লড়াই করেছিল। কিন্তু এরপরেও ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রে এবং রাজ্যে পরাস্ত করার জন্য ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে একসাথে লড়াই করার জন্য দরজা খোলা রয়েছে বামেদের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, বিধানসভায় বিরোধী দলনেতার পদের জন্য বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর নাম চূড়ান্ত করেছে সিপিআইএম। দেশের বিধানসভা নির্বাচনে আমরা তো একসাথে মিলেই লড়াই করলাম। কংগ্রেসই তো বিজেপিকে গভর্নমেন্টে আসতে সাহায্য করলো। এরপরেও আমরা তো তাদের সঙ্গে মিলে এই লড়াই গেলাম। 13টা আসনে তারা লড়লেন, বাকি আসনগুলিতে আমরা লড়লাম, একটা আসনে ইন্ডিপেন্ডেন্ট লড়লেন, তাকে আমরা সমর্থন করলাম। তো বর্তমান পরিস্থিতিতে আমরা চাইব যে বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তরিকভাবেই বিজেপিকে পরাস্ত করতে চান এবং ত্রিপুরাতেও বিজেপিকে পরাস্ত করতে চান, তাদের সঙ্গে আমরা যাওয়ার ক্ষেত্রে তো আমাদের দরজা খোলা আছে। দেখা যাক, হ্যাঁ, তো অপেক্ষা করতে হবে, দেখিনি আমরা। আমাদের বিরোধী দলের নেতা হবেন জিতেন চৌধুরী। কাজে বিরোধী দলের নেতা তো সিপিআইএম এর 10 জন আছে বিধায়ক, কাজে 1/6 দলে পড়ে বিরোধী দলের স্ট্যাটাস তারা পান। তার ভিত্তিতে সিপিআইএম বিরোধী দল হিসাবে স্বীকৃতি পাবে এবং আমরা আমাদের দলের তরফ থেকে বিরোধী দলের নেতার দায়িত্ব পালনের জন্য জিতেন চৌধুরীর নাম আমরা চূড়ান্ত করেছি। তীব্রমথা ভারতীয় জনতা পার্টির সঙ্গে সরকারের মিশে গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এই ঘটনা মোটেও বিস্মিত হবার নয়।
কারণ এমন ঘটনা ঘটবে তা বুঝতে কারও অসুবিধা হয়নি। টিইউজিএস, আইপিএফটি, এরপর তিপ্রামথা এসব একই দৃষ্টিভঙ্গিতে গড়া। ত্রিপুরাতে ছিল রাজন্য আমল। রাজবাড়িতে থেকে যারা রাজশাসন চালিয়েছিল তারাই পরবর্তী সময়ে সাংসদ, বিধায়ক, মন্ত্রী হয়েছেন। ভারত সরকার, রাজ্য সরকার এবং তিপ্রামথার মধ্যেকার চুক্তি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। উপজাতিদের থেকে অনুপজাতিদের আলাদা করতে পারলে বামফ্রন্টকে আটকানো সম্ভব। ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় রাখা অথবা ফিরিয়ে আনা সম্ভব হবে, আর এটাই মূল লক্ষ্য ছিল তিপ্রামথার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরো বলেন, এই দলের কোনো কোনো বিধায়কের মন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল, আবার কোনো কোনো বিধায়ক বিজেপিতেও চলে যেতে চেয়েছিল, আবার কেউ কেউ যোগাযোগ রেখেছিল বামেদের সঙ্গে। এই রকম পরিস্থিতিতে দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। সবশেষে একটা ভিত্তিহীন চুক্তি, আর ঠিক এর 2-3 দিন বাদেই সরকারে মিশে যাওয়া ভারতীয় জনতা পার্টির সঙ্গে। সেটা আরো আশ্চর্যজনক যে এই উপরের বিষয়গুলি নিয়ে যতক্ষণ পর্যন্ত এই যে কমিটি তৈরি করার ঘোষণা এবং তাদের মাধ্যমে এগুলি সর্ট আউট করার কথা বলা হলো, এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আজকে যখন এই চুক্তিপত্র স্বাক্ষরিত হবে তারপর থেকে কিন্তু কোনো আন্দোলন ইত্যাদি করা যাবে না। এবং দেখা গেল এই যে চুক্তিপত্র বা সন্ধিপত্র, বাধ্যতা আমি বলছি, এটাতে তিপ্রামথার স্রষ্টা এবং দলের এখন যিনি চেয়ারম্যান এবং বিধানসভায় যিনি তিপ্রামথার দলের বিধায়কদের নেতা হিসেবে বিরোধী দলের নেতা দায়িত্ব পালন করছিলেন, তারা 3 জন স্বাক্ষর করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সাংবাদিকদের সামনে। শান্তন টিভি। অটো পার্কিং করার বিষয়টিকে কেন্দ্র করে প্রথমে অটো চালকের সঙ্গে দোকানদারের বচসা এবং পরে মারপিটের ঘটনায় ক্ষণিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশালগড় মহকুমার নিচের বাজার সংলগ্ন এলাকায়। অটো চালকদের সংঘবদ্ধ আক্রমণের শিকার হন কেশব বণিক নামে এক ব্যবসায়ী। উভয় পক্ষের তরফে বিশালগড় থানায় দায়ের করা হয় মামলা পাল্টা মামলা। ঘটনা শুক্রবার প্রকাশ্য দিবালোকে বিশালগড় মহকুমার নিচের বাজার সংলগ্ন এলাকায় নারায়ণ চৌধুরী নামে এক ব্যক্তি তার অটো পার্কিং করতে গেলে সেখানে বাধা দেয় কেশব বণিক নামে এক ব্যবসায়ী। অটোচালক নারায়ণ চৌধুরীর অভিযোগ, ব্যবসায়ী কেশব মজুমদার তাকে প্রথমে গালাগাল দেয় এবং পরে মারধর করে। তিনি সুবিচার যাওয়ার জন্য বিশালগড় থানায় আসেন। কোন জায়গাতে? বিশাল নিচে বাজার। কি কারণে মারছে? কারণ নিচে বাজার কোন কারণে আমি দিত না। অটো করে রাখছিলেন? কি নাম আপনার? আমার নাম নারায়ণ চৌধুরী। আপনি অটো চালান? অটো চালান। কোন রোডে? চেলিগলা। কি দিয়েছে? নিচের বাজারে একজন লোক আমরা শ্রমিকের উপর হাত তুলছে। আমরা অটো শ্রমিকের উপর? অটো শ্রমিকের উপর আমরা এটার বিচারছে। এই কারণে আমরা থানা ঘেরাও করছেন? আমরা থানা ঘেরাও করছি। এদিকে ব্যবসায়ী কেশব বণিক অভিযোগ করেছেন, তার দোকানের সামনে নারায়ণ চৌধুরীকে তার অটো পার্কিং করার জন্য বাধা দিলে স্থানীয় নেতা রাজু সাহা এবং রাজু দাসের নেতৃত্বে অটো চালকরা সংঘবদ্ধ হয়ে কেশব বণিকের দোকানে এসে হামলা চালায়। তারা কেশব বণিককে মারধর করে। তার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা এবং স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। আমার গলার হার ঘুরে তারপরে আড়াই লাখ দিয়ে আমার সব পিছনে থাকেন একটি আড়াই কাশো আমার সবন্যাসের দিকে তো 2.5 লাখ টাকা কষ্ট। আমি ভিডিও 1.5 টাকা দিলাম বলে টাকা ওখানে গেলে দিলাম বলে টাকা তাহলে দিতে না তাহলে দিলাম বলে 25,000। কি কারণে এরকম করছেন? গোটা ঘটনায় ক্ষণিকের জন্য ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, সে সঙ্গে সৃষ্টি হয় আতঙ্কের। উভয় পক্ষের তরফে বিশালগড় থানায় মামলা পাল্টা মামলা দায়ের করা হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শান্তন টিভি।
রাজধানী আগরতলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ দুই স্কুল ছাত্র। নিখোঁজ দুই ছাত্রকে ঘরে ফিরিয়ে আনার জন্য পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করার পরেও মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানালেন অভিভাবকরা। বরজলা এলাকার ওঙ্কার চক্রবর্তী এবং উজান অভয়নগরের পৃথিবী দেববর্মা দুজনই হিন্দি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে দুজনে বাড়ি থেকে বের হয় মঠচমুনি স্থিত তাদের গৃহশিক্ষকের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস আপলোড করে দুই ছাত্র যে তারা ত্রিপুরা ছেড়ে চলে যাচ্ছে। এই স্ট্যাটাস লক্ষ্য করা মাত্রই অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ে। তারা যোগাযোগ করে সে গৃহশিক্ষকের সঙ্গে। অভিভাবকরা জানতে পারে এই দুই ছাত্র গৃহশিক্ষকের বাড়িতে যায়নি। তখনই তারা সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানায় দ্বারস্থ হয়। অভিভাবকরা রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনার জন্য শুক্রবার পুনরায় পূর্ব আগরতলা থানায় যায় তারা দাবি করেছে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী নিখোঁজ এই দুই ছাত্রের বাড়ি ছেড়ে যাওয়ার ঘটনা সম্পর্কে অবগত। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পূর্ব থানার পুলিশ। পৃথিবী দেববর্মা অভয়নগর বাড়ি, আর গিয়েছিল ওঙ্কার চক্রবর্তী বরজলা বাড়ি। তারা দুজনেই মাস্টার বাড়িতে যাওয়ার কথা বলে বাইরে থেকে বেরোনোর পরে তারা মাস্টার বাড়িতে গেছে না, যেটা আমরা জানতে পারলাম একটা হঠাৎ করে 8:42 মেসেজ পাইছি যে ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস এসেছে যে ওরা বাড়ি ছেড়ে যেতেছে গিয়া তারা কোনো চিন্তা করতে নেই। সঙ্গে সঙ্গে মাস্টার বাড়ি গিয়ে আমরা খোঁজখবর করলাম, করার পরে বুঝতে পারলাম যে ওরা মাস্টার বাড়ি নেই। সঙ্গে সঙ্গে আমরা পুলিশে এলাম, পিএসে এলাম। আওয়ার পরে তারা আমরা সমস্ত কিছু ডিটেলস দিলাম, ফটো দিলাম। তারপর এত ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। এরপরে বিকালবেলা আবার এলাম, এসে আমরা আবার মিসিং ডায়েরি করলাম। মিসিং ডায়েরি করার পরে আমরা নানা তথ্য সংগ্রহ করতে শুরু করলাম, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে কথা হয়েছে, কী ব্যাপারে আসলে কিছু কথাবার্তা হয়েছে। জানার পরে আলটিমেটলি আজকে জানতে পারলাম নাকি স্কুলের পিয়ন একটা আছে তাদের স্কুলে, সে নাকি সব জানে। তো তাদের এখন ডিটেইন করা হয়েছে, থানায় নিয়ে হয়েছে। আমার তো মনে হচ্ছে নিজের চলে গেছে, কিন্তু দেখা গেছে যা ফ্রড স্কুল স্ক্যামের আন্ডারে পড়ে গেছে, পাচার করা হয়েছে এরকমই। ছেলেকে ফিরিয়ে পাওয়ার জন্য অভিভাবকরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সাহায্যের আবেদন করেছেন। তবে গোটা বিষয়টি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে অভিভাবক মহলে। শান্তন টিভি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস। এই অনুষ্ঠানটি হয় এমবিবি স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন কুমার লোধ সহ আরও অনেকেই। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, মহিলাদের মধ্যে বিনিয়োগ করা এবং দেশের অগ্রগতিকে উৎসাহিত করাই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল লক্ষ্য। নারীদের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবলমাত্র যোজনার ঘোষণা দিয়েই থেমে থাকেননি, তিনি এ সমস্ত যোজনাগুলোর বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে মহিলারা আজ আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে চলেছে। এই অনুষ্ঠানে রাজ্যের মহিলা ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রীতি ক্রিকেট ম্যাচে টিএসএ গ্রিন ও টিএসএ ব্লু দল অংশগ্রহণ করে। যে উদ্দেশ্য নিয়ে আজকে যে প্রোগ্রামটা করছি নারীদেরকে সামনে রেখে, এবং এটা শুধু আজকের দিনে নারী দিবস উপলক্ষে নয়। আমি দুটো কথা বলি শেষ করব, যে গত পরশুদিন আমাদের দেশপ্রিয় প্রধানমন্ত্রী উনি যে একটা কার্যক্রম করেছে সারা দেশব্যাপী আমরা দেখেছি, নারী শক্তি বন্দনা। এই নারী শক্তি বন্দনা মানে হচ্ছে যে সর্বক্ষেত্রে যে যে পরিস্থিতি, যে যে ধরনের মেধাবী ট্যালেন্ট, সেখানেই আমাদের কাজ করতে হবে, অর্থাৎ নারীদেরকে তুলে ধরতে হবে। এই ভারতবর্ষের অর্ধেক হচ্ছে নারী। নারীরা যদি সর্বক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত না হয়, আর আমরা যারা আমরা রাজনীতির সাথে যুক্ত, যারা আমরা বলে থাকি যে আমরা ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ
দেখতে চায়, ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য দেখতে চায়, তাহলে এখানে একটা বাধা হয়ে থাকবে। তো সেই জন্য আমরাও চাই যে নারীদেরকে সমতালে আমাদের এই প্রতিবেশীর মধ্যে হোক, এই সমাজের মধ্যে হোক, এই রাজ্যের মধ্যে হোক, আমরা তাদেরকে এগিয়ে নিতে চাই। সমস্ত নারী যখন প্রতিষ্ঠিত হবে, সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে, আমাদের এই সমাজ, আমাদের এই প্রতিবেশী প্রতিষ্ঠিত হবে। তো আজকে এই নারী দিবসে সকলের প্রতি আমার সফলতা কামনা করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা। এদিনটি উদযাপনের অঙ্গ হিসেবে মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদারের নেতৃত্বে মহিলা মোর্চার প্রতিনিধিরা শুক্রবার দুপুরে বরজলা স্থিত আপনার ঘরে বেশ কিছুটা সময় কাটায় বৃদ্ধা মায়েদের সঙ্গে। মায়েদের হাতে মিষ্টি তুলে দেন তারা। মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের সশক্তিকরণের লক্ষ্যে এগিয়ে চলেছে। আর এ কারণে মহিলা মোর্চা এদিন মায়েদের আশীর্বাদকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আগামী দিনে রূপরেখা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করবে। তিনি বলেন, বর্তমান সময়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। তো সেই সাপেক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে আমরা আপনা ঘর যে অর্গানাইজেশনটা সেখানে এসেছি। সেখানে আমাদের বৃদ্ধ মারা আছে। আমাদের কেননা প্রথমেই মনে হলো যে আজকের এই শুভ দিনে মায়েদের আশীর্বাদ নিয়ে এই যে নারী শক্তি, এই যে নারী শক্তিকে নমন জানিয়ে এবং ওদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে আগামী দিনের আমাদের যে রূপরেখা বা আমাদের যে কাজকর্মর ধারাটা, সেটা যেন এখান থেকে আমাদের একটা উইমেন এম্পাওয়ার, মহিলাদের একটা সেফটি, সিকিউরিটি, প্রত্যেকটা ব্যাপারেই যেন আমরা অগ্রসরী ভূমিকা নিতে পারি। কেননা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি যেই জায়গাতে উনি কাজ করছেন, যেই জায়গাতে উনি আমাদেরকে সশক্ত করার চেষ্টা করছেন, সেই জায়গাতে আমি বলবো আজকে মাননীয় মোদিজির একদম সদ্য সকালবেলা নারীদের প্রতি যে ওনার যে টুইটটি ছিল, আমি একটু পড়ে আপনাদেরকে শোনাতে চাইব। গ্রিটিংস অন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, উই স্যালিউট দ্য স্ট্রেংথ, কারেজ অ্যান্ড রেসিলিয়েন্স অফ আওয়ার নারী শক্তি অ্যান্ড লর্ড দেয়ার অ্যাকমপ্লিশমেন্টস অ্যাক্রস ভেরিয়াস ফিল্ডস। Our government is committed to empowering women through initiatives in education, entrepreneurship, agriculture, technology and more. This is also reflected in our accomplishments in the last decade. সত্যি আমি এখান থেকে আপনা ঘরের মাদের এখানে সম্মান জানিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বলছি, আপনার যে আশীর্বাদ, আপনার যে দিক নির্দেশ, সেই জায়গাতে আমি ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার পক্ষ থেকে আমি বলছি, আপনার যে ভিশন, আপনার যে আইডিয়াস মহিলাদেরকে সশক্ত করার, সেই জায়গাতে আমরা এগিয়ে যাব। এবং আরেকটা বড় যে উনি আজকে একটা অ্যানাউন্সমেন্ট করেছেন, আমরা জানি প্রত্যেক বোনেদের ঘরে, মায়েদের ঘরে এলপিজির একটা এই গ্যাসের মাধ্যমে যে পলিউশন না করে এই যে খুব সুন্দরভাবে রান্নাবান্নাগুলো করা, গৃহিণীদের জন্য একটা সুখবর। প্রত্যেকটি এলপিজি সিলিন্ডারের পেছনে আজকে উনি 100 রুপিস উনি ডিক্রিজ করেছেন। তো এটা আমি জানবো যে নারীদের প্রতি উনি কিন্তু আজকের দিনেও সম্মান জানানো ভুলেননি। চলতি বছরই ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে খোয়াই জেলায় যাত্রা শুরু করেছিল চেষ্টা নামে একটি সংগঠন। মূলত বাল্যবিবাহ রোধ এবং বাল্য বিবাহের বিরুদ্ধে প্রচার ও মানুষকে জাগ্রত করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এই সংগঠনের উদ্যোগে শুক্রবার তেলিয়ামুড়া মহকুমার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খোয়াই জেলার জেলা শাসক চান্দনী চন্দ্রন এই প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন মধুসূদন রায়, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা, চেষ্টা প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিপাশা রাঙ্খল প্রমুখ। এদিন এই প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে প্রথম মহিলা এয়ার কন্ট্রোলার বিপাশা রাঙ্খলকে সম্মাননা প্রদান করা হয়। খোয়াই মহকুমার মহিলা ফুটবল দল 2-1 গোলের ব্যবধানে হেরে গেল তেলিয়ামুড়া মহিলা ফুটবল দলের কাছে। आज इंटरनेशनल वुमेन्स डे है
आप लोग जानते हैं कि खवाई डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन चाइल्ड मैरिज प्रिवेंशन के लिए चेष्टा नाम का एक इनिशिएटिव लिया था। हमारा ऑनरेबल चीफ मिनिस्टर प्रोफेसर डॉक्टर माणिक साहा सर फरवरी 26 खवाई टाउन हॉल में चेष्टा का शुभ उद्बोधन किया था। तो चाइल्ड मैरिज का अगेंस्ट हमारा ये फाइट में हम लोग आज एक फुटबॉल मैच करवा रहे हैं तेलियामुरा सब डिविजन वर्सेस खवाई तेलियामुरा दशमी घाट मार्ट में। और हमारे साथ बिपाशा रांकल है, वो त्रिपुरा का फर्स्ट एयर ट्रैफिक कंट्रोलर है। विभाषा तेलियामुरा का बेटी है, तुइचिन राय का बेटी है। तो हमारा चेष्टा इनिशिएटिव का ब्रांड एम्बेसडर हिसाब से हम लोगों को आज विभाषा को মোট 29 দফা দাবি সনদের একটি প্রতিলিপি রাজ্য সরকারের কাছে তুলে দিয়েছিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তারা জানিয়েছে তারা রাজ্য সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের সদুত্তর পায়নি। সর্বভারতীয় সংগঠনের তরফেও এ দাবিগুলো পেশ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে বাণিজ্যিক চালকদের পূর্ণ নবীকরণ প্রক্রিয়া 5 বছরের জন্য স্থির করতে হবে, পেশাগত চালক অতীতে কিংবা দুর্ঘটনায় অক্ষম হয়ে পড়লে তার রক্ষণাবেক্ষণের জন্য সরকারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, চালকদের মৃত্যু হলে পরিবারের সদস্যদের 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, সারা দেশে সরকার কর্তৃক পরিচালিত পেনশন প্রকল্পের মতো ন্যূনতম বেতন 10,000 টাকা প্রতি মাসে এবং অবসরকালীন পেনশনের সুবিধা প্রদান করতে হবে, চালকদের 10 লক্ষ টাকা দুর্ঘটনা মেডিকেল বীমা দিতে হবে, জাতীয় চালক দিবস চালু করতে হবে। গোমতী জেলা থেকে এবং সমস্ত জেলা থেকে আমরা সেন্ট্রালে আমরা ডিমান্ড লেটার দিয়েছি এবং রাজ্যকে দিয়েছি। আমরা রাজ্যকে 23 ফেব্রুয়ারি আমরা দিয়েছি, আমরা কোনো জবাব পাইনি। তাই আমরা আপনাদের মাধ্যমে আমরা একটা জবাব চাই এবং আমাদের ডিমান্ড লেটার, যেমন একটা ড্রাইভার যে লাইসেন্স ওনার আগেও ছিল 3 লাখ থেকে 5 লাখ টাকার বিমা, তো ওটা আমরা 10 লাখ জারি করেছি। এবং আমরা একটা ড্রাইভার দেশের সেবা করতে গিয়ে যদি প্রাণ হারায় ওনার পরিবারকে 20 লক্ষ টাকা সরকারের কাছে আমরা ধার্য করেছি। এবং একটা ড্রাইভার যদি দেশের সেবা করতে গিয়ে প্রাণ পঙ্গু হয়ে যায় তো ওনার জন্য 10 লাখ টাকা দাবি করেছি আমরা। এবং আমাদের ড্রাইভারের পেনশন এবং ভাতা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমাদের 365 দিনের মধ্যে একটা দিন ন্যাশনাল ড্রাইভার দিবস, তো এইটা আমরা ক্যালেন্ডারে লাগু করতে হবে। আর আমরা ড্রাইভার আয়ু, ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড এবং ড্রাইভার ন্যাশনাল দিবস এবং ড্রাইভার রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন এবং ড্রাইভার স্থিতিস্তম্ভ এবং প্রত্যেকটা জেলাতে আমাদের একটা ড্রাইভার মিউজিয়াম অফিস। তাই আমরা এই নিয়ে আজকে সমস্ত জেলার আমরা কার্যকর্তারা এবং আমার মেম্বাররা, আমাদের 9 কমিটি বোর্ড সবাই এখানে এসেছেন। তাই আমরা বলতে চাচ্ছি যে দিন রাত 24 ঘন্টা দেশের 147 কোটি জনসাধারণের নিত্য প্রয়োজন জিনিস দুধ থেকে শুরু করে সব কিছু আমরা পৌঁছাচ্ছি। আমরা না খেয়ে না ঘুমিয়ে পাবলিকের যন্ত্রণা, পুলিশের যন্ত্রণা, ট্রাফিকের যন্ত্রণা সব কিছু সহ্য করে, ঝড় তুফান সব কিছু সহ্য করে তারপর আমরা না ঘুমিয়ে না খেয়ে আপনাদের জন্য সেবা দিচ্ছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্তন টিভির পর্দায়।